পিআর পদ্ধতিটা পৃথিবীর প্রায় 90টার মতন দেশে আছে। সেই পিআর পদ্ধতি কোথাও উন্মুক্ত পিআর পদ্ধতি আছে, কোথাও ক্লোজ পিআর পদ্ধতি আছে, কোথাও মিক্সড পিআর পদ্ধতি আছে। তাহলে এই পিআর পদ্ধতি নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে। আমরা মনে করি এটা একটা নির্বাচনের পদ্ধতি এবং এটা গণতান্ত্রিক পদ্ধতি। রাজনৈতিক এই বিভাজনটা আসলে আগামী নির্বাচনকে কি কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে কিনা? আমরা সবাই ধরে নিই যে সবাই আমরা ঐক্যবদ্ধ হব, এই ধরে নেওয়াটার মধ্যে একটা বড় ভুল আছে। মানে এটা আমরা ধরে নিতে চাই কেন? আমরা এখানে 4টা পার্টির প্রতিনিধিত্ব করি। 4টা পার্টি কি এক হতে পারবো কোনো দিন? তখনই এক হতে পারবো যখন আমরা একাকার হয়ে যাব। কেউ যদি কারো পার্টিতে জয়েন করে, যদি প্রত্যেকটা পার্টি তার রাজনৈতিক বক্তব্য, তার দর্শন নিয়ে জনগণের কাছে যায়, জনমত সংগঠিত করার চেষ্টা করে, জনগণকে তার পাশে ডাকবার চেষ্টা করে, হয়তো তাতে কারোর সময় বেশি লাগতে পারে, কারোর সময় কম লাগতে পারে। কেউ অনুকূল পরিবেশ পেয়ে হয়তো এগিয়ে যেতে পারেন, কেউ প্রতিকূল পরিবেশে হয়তো অনেক দিন তিনি নাও এগোতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল মানেই হচ্ছে কোনো না কোনো শ্রেণীর দল, রাজনৈতিক দল মানেই হচ্ছে কোনো না কোনো তার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য একদম সব একাকার হয়ে যাবে, এটা হয় না। কি হয়, কখনো কখনো কিছু কিছু ইস্যুতে একমত হই। যেমন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মতপার্থক্য থাকা সত্ত্বেও একটা প্রশ্নে একমত হয়েছিলাম যে 15 বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, যেভাবে গত 3টা নির্বাচন হয়েছে, যেভাবে দেশের অর্থনীতিটাকে একদম ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে, যেভাবে দুর্নীতিটাকে কখনো কখনো একসময় রাজনীতিকরণ করা হয়েছে এবং রাজনীতিকে দুর্বৃত্তায়িত করা হয়েছে, এগুলোর বিপরীতে একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। প্রত্যেকে তার অবস্থান থেকে কিন্তু সেই প্রতিরোধটা গড়ে তুলেছিলেন। ফলে এরকম ঐক্য আমাদের জাতির জীবনে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে করি। তারপরে প্রশ্ন হলো, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার একটা তীব্র রূপ প্রকাশিত হলো। এবং দেখুন, যে শ্রমিকটা জীবন দিল, সে কি পেতে চেয়েছিল? যে ছাত্র বুক পেতে বুলেটের আঘাত গ্রহণ করলো, সে কি পেতে চেয়েছিল? যে মেয়েটা রাত 12টা 1টার সময় হল ভেঙে বেরিয়ে এসেছিল পুলিশের সামনে, সে কি আসলে কী পেতে চেয়েছিল? যে শিশুটা কিছু জানেই নাই কিন্তু সে মরে গেল, তার তো স্বপ্নও ছিল বড় কিছু হওয়ার। তার বাবা মারা কী পেতে চেয়েছিল? সেই রক্তের দাগ, সেই হাহাকার, সেগুলো কিন্তু এখনও মিলায় নাই। তাহলে আমাদের সব কিছু কেন্দ্রীভূত হয়েছিল একটা জায়গায়, একটা দুঃশাসনের অবসান চাই, দুর্নীতি দূর করতে চাই, দমনপীড়ন বন্ধ করতে চাই, আর একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমাদের এখন সংবিধানের 65(2) অনুচ্ছেদে আছে যে সংসদ কিভাবে গঠিত হবে। সেখানে বলা হয়েছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সদস্য লইয়া সংসদ গঠিত হইবে। তাহলে আমাদের এখন এই জায়গা পর্যন্ত আমাদের সংবিধান পারমিট করছে। তাহলে এখন যদি আমরা পিআর করি অথবা আমাদের পছন্দের আমরা যদি করি, সেটার জন্য সংবিধানে কিন্তু একটা সংশোধনী লাগবে। সেই সংশোধনীটা করতে গেলে কি করতে হবে? দুটো পথ আছে। একটা পথ আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সে কি অর্ডিন্যান্স জারি করে কিছু করতে পারবে? আচ্ছা, যদি অর্ডিন্যান্স জারি করে সেটাও তো আবার পার্লামেন্টে সেটাকে রেটিফাই করতে হবে, পার্লামেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। ফলে আমরা মনে করি পিআর পদ্ধতিটা পৃথিবীর প্রায় 90টার মতন দেশে আছে। সেই পিআর পদ্ধতি কোথাও উন্মুক্ত পিআর পদ্ধতি আছে, কোথাও ক্লোজ পিআর পদ্ধতি আছে, কোথাও মিক্সড পিআর পদ্ধতি আছে। তাহলে এই পিআর পদ্ধতি নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে। আমরা মনে করি এটা একটা নির্বাচনের পদ্ধতি এবং এটা গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু এখন আমরা যেটা করতে চাই, যে নির্বাচনটা করার মধ্য দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার আমরা পেতে চাই, সেই নির্বাচনটা করার ক্ষেত্রে প্রধান বাধাগুলো কী? প্রধান বাধা যে দলীয় সরকারের নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। এই প্রশ্নে আমার মনে হয় 4জনেই আমরা 4টা রাজনৈতিক দলই একমত। এবং এর বাইরেও আজকের বাইরে যারা আছেন তারা সবাই বলবেন যে হ্যাঁ, আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করতে চাই। আবার আমাদের সংবিধানের 7 ক এবং খতে যে দুটো অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ দুটো যদি সংশোধন করা না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন এবং গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসছেন, সংবিধান অনুযায়ী তারা কিন্তু একটা ক্যাপিটাল পানিশমেন্টের শিকার হবেন। ফলে সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ সংশোধন করতে হবে, এ ব্যাপারে একমত হওয়া দরকার। তারপরেও আরও অনেকগুলো বিষয়ে অনেক মতপার্থক্য সত্ত্বেও কিন্তু তারা একমত হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় একদম আলোচনার আড়ালেই থেকে গেছে। আমরা যেটা আমাদের দিক থেকে বাসদের পক্ষ থেকে বলেছি, আচ্ছা নির্বাচনে টাকার ব্যবহারটা কেমন হবে, নির্বাচনে আঞ্চলিকতাটা কিভাবে কাজে লাগায়, নির্বাচনে অনেক ক্ষেত্রে ধর্মকে কিভাবে কাজে লাগানো হয়, একটা বিশ্বাসকে পুঁজি করে মানুষকে কি কখনো কখনো পক্ষে টানা বা বিপক্ষে ঠেলে দেওয়ার মতো কাজ হবে কি না,
এগুলো আমরা যদি বলি যে আগের ইলেকশনগুলোতে আমরা বলেছিলাম যে ইলেকশনের ক্ষেত্রে 3M কার্যকর হয়, যেটা মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন করে সরকার, সে কারণে আমরা মনে করি যে প্রশাসন এবং পুলিশের নিয়ন্ত্রণ থেকে নির্বাচনকে মুক্ত করতে হবে, যাতে ম্যানিপুলেটেড না হয়। আর মানি এবং মাসল পাওয়ার এই দুটো যেন ব্যবহার করতে না পারে, এজন্য শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে হবে না, নির্বাচনকারী সরকারকেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর নির্বাচন কমিশনের একটা জবাবদিহিতা লাগবে। যে নির্বাচন কমিশন 2014 সালে নির্বাচন করেছিল, তিনি বলেছিলেন না নির্বাচন সুষ্ঠু হয়েছে, 18 তো সুষ্ঠু হয়েছে, 24 তো সুষ্ঠু হয়েছে। তা যার জন্য মানুষ জীবন দিল এবং যারা সুষ্ঠু বলেছিলেন তারা কি দায় নেবেন না? ভবিষ্যতে যে নির্বাচন কমিশন আসবে তাদেরকে আমরা আগের অতীত নির্বাচন কমিশনের মতো কি বলবো যে আপনার পিঠের পিছন দিকে একটু হাত দিয়ে দেখুন তো মেরুদণ্ডটা ঠিক আছে কি নাই, নাকি চেয়ারে বসলে চেয়ারের মতো করে কথা বলবেন? তো সেই ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনকেও দায়িত্বের মধ্যে রাখা দরকার। এটা শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান বলে সমস্ত দায়িত্বের ঊর্ধ্বে থাকবে, এটা তো হতে পারে না।